ফিরে এলাম বাজেট 2026-এর আলোচনায়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগ মাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, যা প্রতিনিয়ত মানুষ কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে মাধ্যমটিকে সব থেকে বেশি ব্যবহার করেন তা হচ্ছে রেল। এবং এই বাজেটে রেল নিয়েও কিন্তু একাধিক ঘোষণা আমরা দেখেছি, ঘোষণা তিনি করেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব যে সার্বিকভাবে কি ঘোষণা করেছেন, বাংলার জন্য কি ঘোষণা রয়েছে, বাংলা কি পেল রেলের দিক থেকে, আসবো এই বিষয়। তার আগে শুনে নেব অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রেল বিষয়ে বাজেটে ঠিক কি বলেছেন। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Financial sector. The Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. আমরা শুনলাম যে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি রেল নিয়ে কিন্তু বললেন যে 7টি হাই স্পিড করিডোর তিনি ঘোষণা করলেন এবং যার মধ্যে সেই অর্থে বাংলার দিক থেকে শুধুমাত্র একটি করিডোরের কথাই ঘোষণা করেছেন, যেটা হচ্ছে বারাণসী টু শিলিগুড়ি হাই স্পিড করিডোর। কিন্তু তা বাদ দিয়ে রেলের জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেহেতু প্রধান যোগাযোগ মাধ্যমই হচ্ছে রেল, সেক্ষেত্রে আর একটু কি পাওয়া উচিত ছিল না? বা এক্ষেত্রে যেটা অভিযোগ উঠে আসছে যে আবারও রেলের বিষয়েও কিন্তু আবারও বাংলা বঞ্চিত। সত্যি কি বঞ্চিত? কারণ কিছুদিন আগে আমরা শুনেছি বেশ কয়েকটি রেল প্রকল্প ঘোষণা হয়েছে। না, যেটা রেল প্রকল্পগুলো আমরা আগে দেখেছিলাম যে এখানে এসে যেখানে আরও কিছু রেল প্রকল্প আমরা এই বিশেষ করে মেট্রো রেলের ক্ষেত্রে যেখানে প্রধানমন্ত্রী এলেন সেখানে একাধিক মেট্রো রেলের নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন এবং সেখানে বরাদ্দও করলেন। এবং দ্বিতীয়ত যেটা অশ্বিনী বৈষ্ণব বললেন, যেটা আমাদের বনগাঁ বা ওই বসিরহাট ওই এলাকায় রেল প্রকল্প এবং আগের যে প্রকল্পগুলো আছে সেই জায়গায়ও টাকা বরাদ্দের কথা উনি ঘোষণা করেছিলেন। কিন্তু আজকে যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা আরেকটা, যেটা আমাদের ফ্রেট করিডোরের কথা ঘোষণা করা হলো, যে আমাদের সুরাট থেকে জুড়ে গেল, বাংলা এবং সুরাট জুড়ে গেল, যেটা ডানকুনি থেকে বলা হচ্ছে ফ্রেট করিডোর হবে সুরাট পর্যন্ত। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, কারণ আমরা জানি যে আমাদের হুগলির ডানকুনি সেখান থেকে এবং সুরাট, সেটা সুরাট মানে হচ্ছে গুজরাটের অন্যতম যেটা আর কি বাণিজ্য হাব, সেখানে তার সঙ্গে জুড়ে যাওয়া মানে এটা কিন্তু একটা আগামী দিনে অনেক এটা হতে পারে। ধরো রেলের সেই সমস্যা হচ্ছে সেখানে আবারও ধরো এই ফ্রেট করিডোর হোক বা রেলের বুলেট ট্রেন হোক, যেটা শিলিগুড়ি থেকে বলা হচ্ছে বারাণসী, এবং আরেকটা হচ্ছে যারা দুর্গাপুরকে প্রচুর ফোকাস দিয়েছে। আমরা আগে প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে এসেছিলেন একটা সময় বিধানচন্দ্র রায়ের সময় দুর্গাপুর কল্যাণী যে স্বপ্ন আমরা দেখেছিলাম যেখানে শিল্প তালুক গড়া হবে, সেটা কিন্তু পরবর্তীকালে হয়নি, শুকিয়ে গেছে। সেই দুর্গাপুর আসানসোল এটাকে বেস করেও বিজেপি চাইছে সেখানে আর কি সেই এলাকাটাকেও ধরতে। দেখো প্রতিটা বাজেটের একটা যেমন আর্থিক দিক থাকে আর একটা রাজনৈতিক দিকও থাকে প্রতিটা বাজেটের। তাই আর্থিক দিকটা যেমন আমরা দেখি, তুমি কিভাবে দেখবে, ধরো প্রতিবারই ভোট আছে, তা ভোট থাকলে কোনো জনবাহিনী প্রকল্পের কথা ঘোষণা করতে হবে নাকি, যে তুমি একটা সাস্টেইন যে গ্রোথ সেটার দিকে দেখাবে, একটা স্থায়ী সম্পদ সৃষ্টি করবে, ভবিষ্যতের দিকে তুমি লোককে নিয়ে যাবে। যেমন এখানে 10,000 কোটি টাকা যতটা মনে হচ্ছে এখন যে এমএসএমই এদের জন্য দেওয়া হয়েছে, যে ছোট বা স্মল স্কেলের জন্য যারা লোন শোধ করতে পারবে না তাদের জন্য টাকা দেওয়ার কথা বলা হয়েছে, যে ঋণগুলো যাতে শোধ করে দেওয়া যায় সেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং যাতে ছোট ছোট শিল্প উদ্যোগীরা যাতে লাভবান হয় সেটাও কিন্তু বাজেটে দেখার কথা। এবং আরেকটা জিনিস আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের পর
এবার কিন্তু প্রথম বাজেট ছিল এটা, যে আজকে অপারেশন সিঁদুর, ভারতের সাফল্য, তারপর এখন প্রতিরক্ষা ক্ষেত্রে কি হয়, কারণ প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারত শুধুমাত্র যে নিজেদের আর কি অস্ত্র তৈরি করছে তা সেটা নয়, তারা বাইরে সেটা রপ্তানিও করছে। ফলে প্রতিরক্ষা ক্ষেত্রেও কিন্তু এবার সেই বাজেট বরাদ্দ বেড়েছে এবং আগামী দিন ভারতের যে সমস্ত, যেটা আমরা বলা হচ্ছে যে ভারত এখন নিজেই বানাতে পারে ব্রহ্মাস্ত্র, ক্ষেপণাস্ত্র যেটা বানাচ্ছে বা আত্মনির্ভর ভারত, সেইগুলো ব্রহ্মাস্ত্র যেটা বা নানা রকম সেগুলো হয়তো বাইরে সেটা সাপ্লাই দেবে। তো সব মিলিয়ে হ্যাঁ, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তবে রাজনীতি তো রাজনীতির জায়গায়, যেই হোক রাজনীতির জায়গায় থাকবেই। তো তৃণমূল যেটা ভাবে মানুষের কাছে নিয়ে যাবে যে দেখো বাঙালি আবার সেই বঞ্চিত, বিজেপি যেটা নিয়ে এখানে আরো একটি বিষয় বলবো অরূপদা, যেমন আপনি বললেন যে ডানকুনি সুরাটের সাথে যে করিডোরটা জুড়ছে, সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি এই বিষয়টি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তখন এটা কোনো নতুনত্ব নয়, বাংলার জন্য এই ভাবনা তিনি আগেই ভেবে রেখেছিলেন। দেখো উনি 2009 সালে এরকম, আমার যতদূর মনে আছে, এখন 5খানা এরকম করিডোর পশ্চিমবঙ্গে ঘোষণা করেছিলেন। দুটো জিনিস, একটা হচ্ছে বাজেটে ঘোষণা করা, আর একটা হচ্ছে যে কার্যক্ষেত্রে সেটা না কত টাকা বরাদ্দ হলো। তারপরে সেগুলোর জন্য কি টাকা বরাদ্দ হয়েছিল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, খুব সম্ভবত বোধহয় পশ্চিমবঙ্গের জন্য তিনি রেল 36টা হসপিটাল করবে বলে, যেটা রেলের তো হসপিটাল করা কাজ ছিল না, সেখানে হসপিটাল, রেল কারখানা করবে নানা রকম, ওই 36টা হসপিটালের কথা উনি বলেছিলেন। সেই হসপিটালগুলোর কি অবস্থা? ফলে ঘোষণা একরকম, তারপরে সেটার জন্য অ্যালোকেশন একরকম, তারপরে সেটার জন্য এগিয়ে নিয়ে যাওয়া একরকম। ফলে ঘোষণা মানেই একেবারেই এরকম ভাবনার কোনো কারণ নেই যেটা বাস্তবায়ন হয়ে যাওয়া। ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে অনেক ফারাক আছে। হ্যাঁ, ঘোষণা করে কি করা হয়, যখন 2009 উনি যখন রেলমন্ত্রী ছিলেন, তা 2011-এ বিধানসভা ভোট ছিল এবং সেখানে মানুষকে কি করেছিলেন, উনি স্বপ্ন দেখিয়েছিলেন। স্বপ্নটা তো মানুষের কাছে নিয়ে যেতে হয়, এবং সেখানে সিপিএমের অবস্থা যখন ক্রমশ পড়ে যাচ্ছিল, তখন উনি লোকের কাছে সেই স্বপ্নটাই বিক্রি করেছিলেন বা স্বপ্নটা নিয়ে গিয়েছিলেন। লোকে সেটা তখন আস্থা রেখেছিল যে না এগুলো হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা দেখিনি। উনি 2014 সালের কথা বলছেন যে, কিন্তু 2011-এ যে উনি এখানে যখন নতুন সরকার গঠন হলো, কিন্তু 2011 থেকে তো 2014, সেই সময় তো কংগ্রেস সরকার ওখানে দিল্লিতে ছিল বা ইউপিএ সরকার ছিল, যেখানে এই তৃণমূল কংগ্রেস ওরা যা শরিক ছিল, সেখানে বরঞ্চ তখন ডবল ইঞ্জিন ছিল। সেখানে একদিকে মনমোহন সিংয়ের সরকার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে কত লোক নিয়ে আনতে পেরেছে বা রেলের কি কি প্রকল্প, এই প্রকল্পগুলো তাহলে সে সময় ক্লিয়ার করা গেল না কেন? এই প্রশ্ন তো থাকবেই। একেবারে অনেক ধন্যবাদ অরূপদা আপনাকে। আমাদের এই আলোচনা বাজেট 2026 স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখছে, কারণ নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু এই বাজেট, এবং এই বাজেটের স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি কিন্তু এই বাজেটের দিকে তাকিয়ে বসেছিল কেন্দ্রীয় সরকার কি ঘোষণা করে, বিশেষ করে বাংলার জন্য কি ঘোষণা করে, কারণ বাংলায় কিন্তু 2026-এর নির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে। কিন্তু সেই বাজেটের পরবর্তীতে কিন্তু একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে। আমরা কিছুটা আলোচনা করলাম, কিছু বিষয়ের দিকগুলো আলোচনা করলাম আপনাদের সাথে, যদিও এই আলোচনা কিন্তু এখানেই থামছে না, পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। এখনকার মতো এই আলোচনা এই পর্যন্তই, তবে আপনারা কোথাও যাবেন না, ওঙ্কার বাংলা এই আলোচনা কিন্তু চলবে। বাজেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সামনে আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরতে চাইব। আমাদের স্টুডিওতে আরো বেশ কয়েকজন অতিথি রয়েছেন যারা তাদের গুরুত্বপূর্ণ মতামত আপনাদের সামনে রাখবেন। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।